নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিষয় কি এখন কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির জন্য একটি বিশাল মাইলফলক। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। প্রতিটি বড় সরকারি সিদ্ধান্তের পেছনে যে গভীর অর্থনৈতিক হিসাব নিকাশ থাকে, নবম পে স্কেলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বেতন একযোগে বাড়ানো মানে সরকারের বার্ষিক বাজেটে এক বিশাল অঙ্কের বাড়তি ব্যয়ের বোঝা যোগ হওয়া। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই বিশাল অর্থের উৎস কী হবে? সরকারের বাজেটে এই বাড়তি চাপ কিভাবে সামাল দেওয়া হবে? আমাদের বর্তমান রাজস্ব আয় কি এই বিশাল ব্যয় বহন করার মতো যথেষ্ট শক্তিশালী? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা আজ সময়ের দাবি, কারণ অর্থনৈতিক বাস্তবতাকে পাশ কাটিয়ে কোনো পে স্কেলই দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম পে স্কেলের অর্থনৈতিক দিকটি নিয়ে অত্যন্ত বিস্তারিত এবং বস্তুনিষ্ঠ আলোচনা করব। তাই প্রতিবেদনের শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমেই আমাদের একটি পরিষ্কার ধারণা থাকা দরকার যে ২২ লক্ষ কর্মচারীর বেতন বৃদ্ধিতে সরকারের মাসে আসলে ঠিক কত টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নবম পে স্কেলে সামগ্রিক বেতন বৃদ্ধির হার বেশ উল্লেখযোগ্য হতে যাচ্ছে। যদি আমরা একটি গড় হিসাব করি এবং ধরি যে প্রতি কর্মচারীর বেতন মাসে গড়ে মাত্র ৫,০০০ টাকাও বৃদ্ধি পায়, তবে শুধুমাত্র ২২ লক্ষ কর্মচারীর জন্য সরকারের মাসিক বাড়তি ব্যয় হবে প্রায় ১১০০ কোটি টাকার উপরে। কিন্তু বাস্তবতা হলো শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি শেষ কথা নয়, এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতার আনুপাতিক বৃদ্ধি। এই সব মিলিয়ে বার্ষিক বাড়তি ব্যয়ের পরিমাণ ২০,০০০ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। এটি নিঃসন্দেহে একটি বিশাল পরিমাণ অর্থ, যা সরাসরি সরকারের কেন্দ্রীয় কোষাগার থেকে আসতে হবে। তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের কি এই অতিরিক্ত ব্যয় বহন করার মতো সক্ষমতা আসলে আছে? এই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আজকের উচ্চ পর্যায়ের বৈঠকে অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন যে সরকারের সকল স্তরের হিসাব নিকাশ সম্পন্ন হয়েছে এবং সরকার এই বাড়তি ব্যয় বহন করতে পূর্ণ সক্ষম। তিনি আরও স্পষ্ট করেছেন যে এই আশ্বাস কোনো কাল্পনিক অনুমানের উপর ভিত্তি করে দেওয়া হয়নি, বরং এটি দেশের বাস্তব আর্থিক পরিস্থিতির গভীর বিশ্লেষণের উপর ভিত্তি করেই দেওয়া হয়েছে। আমরা যদি বাংলাদেশের রাজস্ব আদায়ের বর্তমান চিত্রটি একটু খুঁটিয়ে দেখি, তবে অর্থমন্ত্রীর বক্তব্যের সত্যতা খুঁজে পাওয়া যায়। গত কয়েক বছর ধরে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের রাজস্ব আদায় করার সক্ষমতা ক্রমাগতভাবে বেড়ে চলেছে। বিশেষ করে মূল্য সংযোজন কর বা ভ্যাট, আয়কর এবং আমদানি শুল্ক থেকে সরকারের আয় প্রতি বছর রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতির আকার যত বাড়ছে, কর আদায়ের ভিত্তিও তত বেশি প্রসারিত হচ্ছে। এই যে বর্ধিত রাজস্ব আয়, এটাই মূলত নবম পে স্কেল বাস্তবায়নের মূল অর্থের যোগানদাতা হিসেবে কাজ করবে। তবে আমাদের মনে রাখতে হবে যে শুধু রাজস্ব বৃদ্ধির উপর চোখ বুজে নির্ভর করলেই চলবে না। বার্ষিক জাতীয় বাজেটে পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট বরাদ্দ রাখতে হবে। আর এই বাড়তি বরাদ্দ রাখার অর্থ হল বাজেটের অন্য কোনো খাতে হয়তো কিছুটা কম বরাদ্দ দিতে হবে। এখানেই সরকারের অগ্রাধিকার নির্ধারণের বিষয়টি সামনে আসে। সরকার কোন খাতে কতটা বিনিয়োগ করবে তা ঠিক করাই হলো চ্যালেঞ্জ। অনেক অর্থনীতি বিশেষজ্ঞ মনে করেন সরকারি কর্মচারীদের বেতন বা ভাতা বৃদ্ধি আসলে কেবল একটি ব্যয় নয়, এটি একটি অত্যন্ত উৎপাদনশীল বিনিয়োগ। কারণ এই টাকা তো আর বাইরে যাচ্ছে না, এটি সরাসরি আমাদের অভ্যন্তরীণ অর্থনীতিতেই ফিরে আসছে। একজন সরকারি কর্মচারী যখন বাড়তি বেতন পাবেন, তিনি সেই টাকা দিয়ে বাজারে কেনাকাটা করবেন, বাসা ভাড়া দেবেন বা সন্তানের পড়াশোনায় বেশি খরচ করবেন। এর ফলে বাজারে পণ্যের দাম বাড়বে, যা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। এই অর্থ পুনরায় লেনদেনের মাধ্যমে অর্থনীতিতে প্রবেশ করে এবং পরোক্ষভাবে আরও বেশি রাজস্ব তৈরি করে। অর্থনীতিবিদদের ভাষায় একেই বলা হয় মাল্টিপ্লায়ার ইফেক্ট। বাংলাদেশের অর্থনীতির আকার এখন প্রায় $500 বিলিয়ন একটি বিশাল উচ্চতায় পৌঁছেছে। এই বিশাল অর্থনীতির প্রেক্ষাপটে নবম পে স্কেলে যে বাড়তি ব্যয়ের কথা বলা হচ্ছে, তা সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারলে মোটেই অসাধ্য কিছু নয়। তবে সতর্ক না থাকলে এটি সামষ্টিক অর্থনীতিতে কিছু সাময়িক চাপ তৈরি করতে পারে। এই ঝুঁকিগুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা প্রয়োজন। প্রথম ঝুঁকিটি হল মুদ্রাস্ফীতি। হঠাৎ করে যদি বাজারে বিপুল পরিমাণ অর্থের প্রবাহ বেড়ে যায়, তাহলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার একটি স্বাভাবিক প্রবণতা
প্রবণতা থাকে বাংলাদেশে ইতোমধ্যেই মুদ্রাস্ফীতির একটি চাপ লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থায় পে স্কেল বাস্তবায়নের ফলে যদি বাজারে আবার নতুন করে দাম বাড়ে তবে বেতন বৃদ্ধির প্রকৃত সুফল সাধারণ কর্মচারীরা পুরোপুরি ভোগ করতে পারবেন না দ্বিতীয় ঝুঁকিটি হল বাজেট ঘাটতি যদি কোনো কারণে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অনুযায়ী না হয় তবে সরকারকে বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিতে হতে পারে যা দীর্ঘমেয়াদে সরকারের সুদের বোঝা বাড়িয়ে দিতে পারে তৃতীয়ত বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর একটি পরোক্ষ চাপ তৈরি হতে পারে বেতন বৃদ্ধির ফলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে যদি আমদানি পণ্যের দাম খুব বেশি বেড়ে যায় তাহলে তা আমাদের রিজার্ভকে প্রভাবিত করতে পারে তবে আশার কথা হল অর্থমন্ত্রীর বক্তব্য থেকে এটি পরিষ্কার যে সরকার এই প্রতিটি ঝুঁকি সম্পর্কে পূর্ণ সচেতন তিনি কেবল একটি ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি বরং গাণিতিক হিসাব নিকাশ করেই বলেছেন যে সরকারের সামর্থ্য আছে এই ধরনের দায়িত্বশীল মনোভাব একটি সুস্থ অর্থনীতির জন্য অত্যন্ত শুভ লক্ষণ এই ঝুঁকিগুলো মোকাবেলায় সরকার বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিতে পারে প্রথমত রাজস্ব আদায় বাড়ানোর উদ্যোগ আরও জোরদার করতে হবে যারা কর ফাঁকি দেয় তাদের আইনের আওতায় আনতে হবে এবং ভ্যাট নেটকে আরও প্রসারিত করতে হবে কর ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল করতে পারলে রাজস্ব আয় বহুগুণ বাড়ানো সম্ভব দ্বিতীয়ত সরকারি ব্যয়ের ক্ষেত্রে আমাদের দক্ষতা এবং মিতব্যয়িতা বাড়াতে হবে যেসব খাতে অর্থের অপচয় হয় সেখানে কঠোরভাবে খাটছাট করতে হবে বিশেষ করে বড় বড় সরকারি প্রকল্পগুলোতে যে অদক্ষতা বা দুর্নীতির কারণে অতিরিক্ত ব্যয় হয় তা যদি কমানো যায় তবে পে স্কেলের অর্থ সংস্থান করা অনেক সহজ হবে তৃতীয়ত মুদ্রানীতির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে অত্যন্ত সতর্ক থাকতে হবে বাজারে তারল্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী সুদের হার সমন্বয় করতে হবে চতুর্থত বাজার মনিটরিং বা নজরদারি অনেক গুণ বাড়াতে হবে পে স্কেল ঘোষণার পর অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য প্রশাসনকে কঠোর অবস্থানে থাকতে হবে অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা বলার পাশাপাশি আমাদের দেশের অর্থনীতির একটি অত্যন্ত ইতিবাচক দিকও তুলে ধরা প্রয়োজন বাংলাদেশের অর্থনীতি গত কয়েক দশকে অভাবনীয় স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স দেখিয়েছে আমরা দেখেছি কিভাবে বিভিন্ন বৈশ্বিক সংকট ভয়াবহ করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতি সামলেও আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এই যে ঘুরে দাঁড়ানোর শক্তি এটাই আমাদের বিশ্বাস যোগায় যে নবম পে স্কেলের আর্থিক চাপ সামলানোর ক্ষমতাও আমাদের আছে বিশেষ করে আমাদের তৈরি পোশাক শিল্প এবং প্রবাসী রেমিটেন্সের মতো শক্তিশালী বৈদেশিক মুদ্রা আয়ের স্রোতসমূহ আমাদের অর্থনৈতিক ভিত্তিকে অনেক মজবুত করে রেখেছে এই শক্তিশালী ভিত্তি মূলত পে স্কেল বাস্তবায়নের আর্থিক বর্ম হিসেবেই কাজ করবে এই পুরো আলোচনা থেকে একটি সত্য পরিষ্কার হয়ে ওঠে যে নবম পে স্কেল বাস্তবায়ন হয়তো সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয় কিন্তু ঝুঁকি আছে বলে পদক্ষেপ না নেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয় কর্মচারীদের তাদের ন্যায্য পাওনা না দিলে প্রশাসনিক দক্ষতায় ধস নামার ঝুঁকি তৈরি হয় মেধাবী তরুণরা যদি সরকারি চাকরিতে আসতে অনাগ্রহী হয় তাহলে দেশের ভবিষ্যৎ আমলাতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে তাই এই আর্থিক ঝুঁকি গ্রহণ করাটাই আসলে সময়ের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত সরকারের এখন প্রধান দায়িত্ব হল দুটি কাজকে চমৎকারভাবে সমন্বয় করা একদিকে যেমন পে স্কেল দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে তেমনিভাবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত রাখতে হবে এই দুটি লক্ষ্য একে অপরের পরিপূরক আজকের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তা কেবল মানবিক দৃষ্টিকোণ থেকেই নয় বরং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত যুক্তিসঙ্গত কারণ একটি সুখী সন্তুষ্ট এবং অনুপ্রাণিত সরকারি কর্মচারী বাহিনী যে পরিমাণ উৎপাদনশীলতা এবং গতিশীলতা দেখাতে পারে তার প্রকৃত মূল্য বেতন বৃদ্ধির বাড়তি ব্যয়ের চেয়ে অনেক অনেক বেশি আগামী ১ এপ্রিল থেকে যখন নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে তখন থেকে শুরু হবে এক নতুন অর্থনৈতিক যাত্রা এই পরিবর্তনটি কতটা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয় তার উপরেই নির্ভর করবে নবম পে স্কেলের দীর্ঘমেয়াদী সাফল্য সরকারের দৃঢ় সামর্থ্য অর্থ মন্ত্রণালয়ের তীক্ষ্ণ দক্ষতা এবং কেন্দ্রীয় ব্যাংকের দূরদর্শী কৌশলগত পদক্ষেপের তিনের সমন্বয়ে নিশ্চিত হবে যে পে স্কেল একদিকে যেমন কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছে অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনীতিকেও আরও শক্তিশালী করেছে এই ঐতিহাসিক পরিবর্তনের প্রতিটি মুহূর্তের সর্বশেষ আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকুন আপনার মূল্যবান মতামত এবং যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ অর্থনৈতিক আলোচনার এই ধারাবাহিকতায় আরও কিছু গভীরতর দিক আলোচনা করা জরুরি আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের মোট সরকারি ব্যয়ের কাঠামোতে বেতন এবং ভাতা একটি অত্যন্ত বড় অংশ দখল করে থাকে প্রতি বছরের বাজেটে ব্যয়ের একটি বিশাল অংশ চলে যায় এই খাতে নবম পে স্কেলের পর এই ব্যয়ের পাল্লা আরও ভারী হবে ঠিকই তবে এই ব্যয় বৃদ্ধিকে কেবল একটি বোঝা হিসেবে দেখা হবে চরম ভুল সরকারি কর্মচারীদের বেতনকে আমাদের দেখতে হবে একটি সামাজিক এবং মানবিক বিনিয়োগ হিসেবে এই বিনিয়োগের সুফল বা রিটার্ন সরাসরি
আসে কর্মচারীদের বাড়তি কর্মস্পৃহা এবং উন্নত জনসেবার মাধ্যমে। যখন একজন সরকারি কর্মচারী তার যোগ্যতার সঠিক মূল্যায়ন পান এবং জীবনযাত্রার ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত বেতন পান, তখন তার কাজের মান বহুগুণ বেড়ে যায়। আর সঠিক সরকারি সেবা মানেই হল দেশের সাধারণ মানুষের ভোগান্তি কম হওয়া এবং জীবন সহজ হওয়া। এই যে সেবার মান উন্নয়ন, এটাই হলো পে স্কেলের পেছনের মূল অর্থনৈতিক যুক্তি।